আমি শুনেছি পাহাড়ের রানী বলা হয় দার্জিলিংকে। তবে কি জানেন তো, এই দার্জিলিংয়ের আশেপাশে গড়ে ওঠা ছোট ছোট অফবিট প্লেসগুলোও কিন্তু দার্জিলিংয়ের থেকে কম কিছু যায় না। ঠিক আপনার ভাবনার মতনই সুন্দর এবং নিরিবিলি সেখানকার পরিবেশ, যেখানে পাইনের জঙ্গলে ঝিঝির ডাক, আর তার মাঝখান দিয়ে এগিয়ে চলেছে পরিষ্কার ও আঁকাবাঁকা গাড়ির কোলাহল শূন্য একটি সুন্দর রাস্তা। মেঘের আড়ালে রোদের হাসি, আর পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া কুলু কুলু শব্দে শান্ত শীতল নদীর জলের স্রোত যদি গায়ে একটু লাগিয়ে দেখতে চান, তাহলে বলবো দার্জিলিংয়ের অফবিট প্লেস শিটং থেকে একবার অবশ্যই ঘুরে আসুন আপনারা। শুধু প্রাকৃতিক পরিবেশ নয়, সেখানকার মানুষের আতিথেয়তা এবং সম্মান আপনার মন ছুঁয়ে যাবে, এতটুকু কথা দিলাম। তাহলে আসুন আজকে শিটং এবং তার আশেপাশের জায়গাগুলো খুব সুন্দরভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। শিটং আসতে গেলে তোমাদেরকে প্রথমেই আসতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে, অথবা বাগডোগরা এয়ারপোর্টও এখানে আছে। হাওড়া অথবা শিয়ালদা থেকে অসংখ্য ট্রেন প্রত্যেক দিন নিউ জলপাইগুড়ি অবধি আসা যাওয়া করে। তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনে কিছু ট্রেনের নাম, টাইম এবং ট্রেনের টিকিটের ফেয়ার আমি তোমাদেরকে উল্লেখ করে দিলাম। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে কিন্তু অসংখ্য শেয়ার গাড়ি পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু 250 থেকে 300 টাকার বিনিময়ে খুব সহজেই তোমরা শিটং পৌঁছে যেতে পারবে এবং কম খরচের মধ্যে। এছাড়াও যদি বাসে করে যেতে চাও, তাহলে জলপাইগুড়ি স্টেশনের বাইরে থেকে টোটো ধরে বাস স্ট্যান্ডে এসে তোমরা সেখান থেকে বাসে করেও পৌঁছে যেতে পারো। আমরা এই ট্যুরটা সম্পূর্ণ নিজেরা অ্যারেঞ্জ করেছিলাম, তো আমাদের এই অ্যারেঞ্জ করা গাড়ি অথবা হোটেলের যদি নাম্বার নিতে চাও, তাহলে সেই দুটো নাম্বারই কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সুখিয়া ফরেস্ট হয়ে আমরা সোজা পৌঁছে গিয়েছিলাম কার্শিয়াংয়ে। এই কার্শিয়াংয়ের হনুমান টক একটা খুবই জনপ্রিয় জায়গা। আমি বলবো যারা যারা কার্শিয়াং যাচ্ছ বা ভিয়া কার্শিয়াং হয়ে কোথাও যাচ্ছ, তাহলে অবশ্যই হনুমান টকটা একটু ঘুরে দেখে আসবে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, হনুমান টক অর্থাৎ এই আই লাভ কার্শিয়াংয়ের জায়গাটা একেবারেই কার্শিয়াং থেকে, শহর থেকে একটু দূরে। ওই যে দূরে দেখা যাচ্ছে কার্শিয়াং শহর, তাই এই দূরে বা উঁচুতে ওঠার জন্য ড্রাইভার কিন্তু এক্সট্রা চার্জ নেবে তোমাদের কাছ থেকে। জায়গাটা বেশ সুন্দর, তাই বেশ খানিকটাই সময় লেগে গিয়েছিল জায়গাটা ভালোভাবে দেখতে। তারপরে গাড়িতে চেপে বসলাম এবং পাইন গাছের বন এবং তার মাঝের আঁকাবাঁকা রাস্তা দিয়ে পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন শিটংয়ের একটি হোমস্টে, যার নাম মুখিয়া হোমস্টেতে। এই হোমস্টেটা কিন্তু একেবারে যোগীঘাট ব্রিজের সামনে, তাই আমরা এই হোমস্টেটা চুজ করেছিলাম। হোমস্টেতে এসেই প্রথমেই আমরা একেবারে দুপুরের লাঞ্চ সেরে নিলাম গরম গরম ডিমের কারি, আলু ভাজা, ডাল, পাঁপড় সব কিছু দিয়ে। তারপরে তোমাদেরকে দেখাই হোটেলের রিসেপশন এরিয়াটা। এটা হচ্ছে হোটেলের রিসেপশন কাম ডাইনিং এরিয়া। এখানে কিন্তু বেশ ভালোভাবে সবাই মিলে বসে খাওয়া যায় একসাথে। এবারে চলে আসি ওপরের রুমগুলোতে। রুমগুলোর এক একটা নাম ছিল রোজ, মেরিগোল্ড, লোটাস, এই ধরনের। আমাদের ভাগ্যে পড়েছিল রোজ। তার আগে দেখায় আমাদের যে রুমটা ছিল তার বাইরেই ছিল এত বড় সুন্দর একটা ব্যালকনি, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ার পাতাই ছিল, বসে বসে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ে চুমুক দিতে দিতে এই সুন্দর পরিবেশটা উপভোগ করতেই পারতাম সকালে এবং বিকেলে। আর রাত্রিবেলার সৌন্দর্য তো বলে ব্যাখ্যা করার মতনই নয়। দেখো আমাদের এবার রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের রোজ অর্থাৎ আমাদের রুমের মধ্যে প্রবেশ করে দুটো বেড দেখতে পেলাম। ডাবল বেডে দুটো বেড দিয়েছিল, যেখানে ব্ল্যাঙ্কেট ছিল এবং দুটো করে বালিশ ছিল প্রত্যেকটা বেডেতে। গরমকাল ছিল যদিও, আর এই শিটংয়ে না দার্জিলিংয়ের থেকে তুলনায় ঠান্ডাটা অনেকটাই কম, গরমটা একটু থাকে। আর এখানে একটা কাভার দিয়ে দিয়েছিল, আর যেখানে খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল চারপাশটা। কাভারের পাশে একটা প্লাগ দিয়েছিল, যেটা আমি বাচ্চাটার খাবার দাবার করতে একটু সুবিধা হচ্ছিল। আর এখানে এমনি প্লাগটার কিছু কাজ নেই, এবং বাথরুমের সামনেটাই একটু জায়গাও ছিল যেখানে আমরা জিনিসপত্র অর্থাৎ ব্যাগটা রাখতে পারতাম। আর এখানে নদীর পাশে বারবিকিউ, সাথে সাথে যদি বনফায়ার করতে চাইতে তার কিছু চার্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং তার রেটটা দেওয়া ছিল। ওপরে ফ্যান ছিল, চারপাশে লাইট ছিল, আর এত বড় একটা জানলা দিয়েছিল, জানলা দিয়ে পারাপার করতে পারছিলাম এরকম ব্যাপার। একটা টেবিল দিয়েছে, আর এই হচ্ছে সেই জানলা। এই জানলা দিয়ে একদম টপকে যাওয়া আসা করা যাচ্ছিল। একেবারে বিছানাটাও তার সাথে সাঁটিয়ে দিয়েছিল, বেশ ভালো সুবিধা হচ্ছিল আর কি।
তো যাই হোক, এরপর আমি তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। যতটুকু নোংরা হয়েছিল ওটা আমরা নিজেরাই করেছি। আর যেহেতু এই ভিডিওটা আমাদের একেবারে রুম ছেড়ে যাওয়ার সময় ভিডিওটা নিয়েছিলাম, তাই একটু অপরিষ্কার ছিল আমাদেরই কারণে। চারপাশটা খুব সুন্দর ছিল, জামা প্যান্ট রাখার জায়গা ছিল, এখানে সাবান রাখার জায়গা ছিল, ওখানে গিজার ছিল এবং শাওয়ারের ব্যবস্থা ছিল। নিচে একটা মগ এবং বালতি দিয়ে দিয়েছিল স্নান করার জন্য এবং কভার ছিল। পুরো বাথরুমটা খুবই পরিষ্কার, তোমরা দেখতেই পাচ্ছ। কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়, যেহেতু আমাদের কোনো রকম অসুবিধা হয়নি তাই। আর অবশ্যই স্টাফদেরকে কোনো রকম দরকার পড়লে আমরা বলে দিচ্ছিলাম, তারা এসে দিয়ে যাচ্ছিলো। আর প্রচুর কারেন্ট চলে যায় এখানে। তারপরেই একটু সামান্য রেস্ট নিয়েছিলাম এবং বিকেল বেলায় বেরিয়ে পড়েছিলাম রিয়াং নদীর ওপরে অবস্থিত এই যোগীঘাট ব্রিজ দর্শন করতে। আমাদের হোমস্টেটা খুব সামনেই আছে, আর এটা যেহেতু আমরা একটা অফবিট জায়গায় এসেছি, তাই এখানে কিন্তু কোনো হোটেল খুব একটা নেই বললেই চলে। এখানে কিন্তু হোমস্টেই বেশি আছে। আর এইটা হচ্ছে আগেকার ব্রিজটা দেখে এতটা ভয়ঙ্কর লাগছে, মানে অ্যাডভেঞ্চারেরও বটে, বাট এই ব্রিজটা দিয়ে যাওয়ার মতো সাহসিকতা আমার তো নেই। তবে আগেকার দিনে এই ব্রিজটা সত্যি ছিল, দেখে কিন্তু খুবই ভালো লাগছে আর ভয়ও লাগছে। যাই হোক, চারপাশের প্রকৃতির সাথে এটা হচ্ছে খুব সুন্দর জায়গা, তার সাথে এই ব্রিজ মানে যোগীঘাট ব্রিজ। যতদূর আমি শুনলাম এই ব্রিজের কাহিনী হচ্ছে আমাদের রামদেব বাবা এটা উদ্ঘাটন করেছেন, তার নাম অনুসারে এই ঘাট অর্থাৎ এই ব্রিজটার নাম হচ্ছে যোগীঘাট ব্রিজ। আর এই চারিদিকে এখান থেকে তাদের বিভিন্ন রকম পবিত্র পতাকা এখানে টাঙানো রয়েছে। প্রচণ্ড পবিত্র একটা জায়গা বলে মনে হয়। আর তার সাথে একটা দারুণ জিনিস আছে, এই যে ঝর্ণাটা, বর্ষাকালে কিন্তু এইখানটার এত সুন্দর রূপ হয় না, দারুণ। আর একটা দারুণ ব্যাপার আছে এই জায়গাটার, যেটা হচ্ছে এখান থেকে কিন্তু একটা সাইড থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন সন্ধ্যা হয়ে আসছে, ফগি ওয়েদার হয়ে গেছে, তাই কাঞ্চনজঙ্ঘাটা এখন দেখতে পাচ্ছি না। আশা করছি কালকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে যাব। আর এইদিকের এই মেঘটাকে ওইখানটা থেকে মনে হচ্ছে না সূর্যটা ওখানটা থেকে জাস্ট এই বেরোচ্ছে, এতটা সুন্দর লাগছে সত্যি। পাহাড় যে কতটা সুন্দর শুধুমাত্র পাহাড় প্রেমীদের কাছেই তার বর্ণনা পাওয়া যায়। সত্যি কথা বলতে এখানে আলাদা করে কিছু নেই, কিন্তু প্রকৃতির এই জিনিসগুলোই কিন্তু আমাদের কাছে অসামান্য হয়ে ওঠে। আর তাই তো তাদের টানে, পাহাড়ের টানে, প্রেমের টানে সমতল থেকে ছুটে আসে এবং বারবার মন চায় আবারও যাই এই পাহাড়ের বুকে। সুন্দর এই জায়গায়, এই জায়গাটা কিন্তু শিটংয়ের মধ্যেই পড়ে। আর ওখানে যে আমি ঝর্ণাটা দেখালাম, এইটা হচ্ছে যোগীঘাট ব্রিজটা থেকে ঠিক এই সাইডটা দিয়ে চলে গেলেই কিন্তু একদম নিচে যাওয়ার রাস্তা আছে, মানে পুরো ঝর্ণা নদীর একদম মাঝামাঝি যাওয়া যাবে। আসলে অ্যাকচুয়ালি ওটা ওখানে ঝর্ণা নয়, নদীগুলো ওখানে গিয়ে মিশেছে, মানে এক হয়ে এসেছে। আর তার সাথে পাহাড়গুলো মিশে মানে পাহাড়ের যে পাথরগুলো কেটে পড়েছে, সেই পাথরগুলো একটার পর একটা সাজিয়ে উঠে জায়গাটাকে ঝর্ণার রূপ দিয়েছে। কিন্তু এই ঝর্ণাটা কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল নদীতে পরিণত হয় জুলাই মাসে, মানে জুলাই মাসটা হচ্ছে বর্ষার সিজন। আর আমাদের বাংলাতে তো বটেই, পাহাড়ে তো একদম অসামান্যভাবে বর্ষা শুরু হয়ে যায়, তখন কিন্তু ঝর্ণা আর নদী বলো আরও সুন্দর লাগে, পাহাড় কিন্তু আরও সুন্দর লাগে তখন। তো চলো আমরা এগিয়ে যাচ্ছি ওই নদীটার দিকে। আর এই রাস্তা ধরে সমান রাস্তা, কিন্তু এই সমান রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে গেলে কিন্তু নদীটার কাছে আরও যাওয়া যাবে। রিয়াং নদীর উপরে তৈরি হওয়া এই ছোট ছোট পাথরের সমন্বয়ে ঝর্ণাগুলো কিন্তু বেশ মজা দিচ্ছিল পর্যটকদের। আমরাও বেশ আনন্দ করলাম বিকেলটা এখানে সন্ধ্যে পর্যন্ত কাটিয়ে। সাথে তো যোগীঘাট ব্রিজের ফুরফুরে হাওয়া ছিলই মন মাতানো, খুব আনন্দ করেছিলাম।
সন্ধেবেলায় হোটেলে ফিরে আমাদেরকে দিয়ে দেওয়া হলো কমপ্লিমেন্টারি স্ন্যাক্স, যেখানে ভেজ পকোড়া, সস আর তার সাথে ছিল 4 কাপ চা আর ছিল 1 কাপ চিনি আমাদের স্বাদ অনুযায়ী বানিয়ে নেওয়ার জন্য। বেশ ভালো লাগলো এই জিনিসটা পেয়ে। আর রাত্রেবেলায় আসি এবার। রাত্রেবেলায় ডিনার তো জমজমাট ছিল। যেহেতু সেদিন মানডে ছিল, তাই আমার হাজবেন্ড চিকেন খায় না, তার জন্য তাদের স্থানীয় ফ্রাইড রাইসের সাথে পনির দিয়েছিল, আর আমাকে দিয়েছিল চিলি চিকেন দিয়েছিল ড্রাই, আর একটা আমাদের যে স্থানীয় চিলি চিকেন হয় সেটা। দুটোতেই 5 থেকে 6 পিস করেছিল। বেশ ভালো ছিল খাওয়া দাওয়ার, অতটাও রিচ নয়, যেহেতু সিটকে সবকিছু অর্গানিক, তাই বেশ ভালোই লেগেছিল খাবার দাবার। দুজনে শেষ পাতে টুকিটাকি করে খাবার দাবার বেরিয়ে খাওয়া দাওয়া করে সোজা ঘুমোতে চলে গেছিলাম। হ্যাঁ, সিটংয়ে কিন্তু বোনফায়ারেরও একটা ব্যবস্থা থাকে, কিন্তু সেদিন মেঘের অবস্থা এতটাই খারাপ ছিল, আমাদের কপালে সেই জিনিসটা আর জুটলো না। নইলে আমাদেরও খুব ইচ্ছে ছিল বোনফায়ারের করার, কিন্তু বোনফায়ারটা বলে রাখি পার হেড 800 টাকা করে লাগে, আর চিকেনের খরচ এক্সট্রা। রাত্রেবেলা একটা লম্বা টানা ঘুম দিয়ে সকাল সকাল উঠে রেডি হয়ে পেয়ে গেলাম এত সুন্দর একটা ব্রেকফাস্ট, যেখানে ছিল লুচি, সাথে ছিল আলুর তরকারি আর ডিম সেদ্ধ, তাও আর 2টো করে। একটা আমি ডিম তুলে দিয়েছিলাম খেতে পারবো না বলে। পুরো খাবার দাবারের ব্যাপার থেকে শুরু করে ঘুরে বেড়ানো এবং হোমস্টে বলো, হোটেল বলো বা গাড়ি, সবটাই কিন্তু আমরা আমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুড করে নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে এনাদের একটা খুব সুন্দর সংস্কৃতি, তাদের খাওয়া দিয়ে আমাদেরকে বিদায় জানালেন। খুব ভালো লেগেছিল এনাদের ব্যবহার এবং সব কিছু। এবং খাবার দাবার তো বলার কথাই নেই, ওই যে বললাম অর্গানিক খাবার দাবার। আর সিটং কিন্তু 3টে ভাগে ভাগ, সিটং 1, 2, 3। আমরা সব থেকে নিচেটাই ছিলাম, যেহেতু যোগীঘাট ব্রিজটা খুব ভালো করে ঘুরবো বলে, তাই যোগীঘাট ব্রিজের সামনেই একেবারে হোমস্টেটা নিয়েছিলাম। তোমাদেরকে দেখিয়ে দিলাম, আবারও বলে দিচ্ছি, হোমস্টে নাম্বার চাইলে ডিসক্রিপশন বক্সে নিয়ে নিও। তারপর আমরা চলে এলাম মংপু রবীন্দ্রনাথ ঠাকুরের ভবন দেখতে। আমি শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুর একটা সময় তার এই প্রিয় বাড়িটিতে বসে চায়ে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘার দর্শন করতেন। এই বাড়িটার গেট দিয়ে ঢুকেই যেটা প্রথম চোখে দৃষ্টি আকর্ষণ করবে সেটা হচ্ছে এই ট্রি হাউসটা এখনো চালু হয়নি, আশা করছি ভবিষ্যতে চালু হয়ে যাবে, এবং যারা দর্শন করতে আসছে তাদেরকে এখানে কিন্তু ঢুকতে দেবে। আর আমরা এই ট্রি হাউসটা দেখে নিয়ে এগিয়ে চললাম। সামনের এই প্রপার্টিগুলো কিন্তু ঢুকতে দেবে না, এগুলো গভর্নমেন্ট প্রপার্টি, তাই এগুলো সব পিছনে ফেলে রেখে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। আর একটা কথা বলা রাখি, এর পাশেই কিন্তু স্ট্রবেরির বাগান আছে, তো সেখানেও চাইলে ঘুরতে পারো। তখন বন্ধ ছিল বলে আমরা স্ট্রবেরির বাগানটা দেখতে যাইনি। পার পার্সন 25 টাকা করে টিকিট কেটে চলে এলাম বাংলোটা দেখতে। সকাল 9টা থেকে 12টা এবং 1টা থেকে 5টা অবধি খোলা থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাংলো গ্রীষ্মকালে। বাংলোটা খুব সুন্দর, অসাধারণ। ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। বাইরেটাই কত সুন্দর, ভাবো তো ভেতরটা আর কতই সুন্দর হবে না জানি। এই মংপু রবীন্দ্রনাথের বাংলো সব কিছু সুন্দর করে দেখে নিয়ে আবার এগিয়ে চললাম সামনের গন্তব্যের দিকে। আমরা এবারে যে জায়গায় এসে পৌঁছলাম তা হচ্ছে লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি। না, হাত ধরতে হবে দুজনেরই। মনেস্ট্রিটা খুব সুন্দর, দূর থেকে দেখে বোঝার উপায় নেই যে এটা একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি। আমরা তো প্রথমে ভেবেছিলাম হয়তো বা এটা কারোর বাড়ি, মানে এই জায়গাটা একদমই সিম্পল, একটা ছোট্ট চারপাশে বারান্দাযুক্ত, আর যেখানে 4টে 5টা 6টা মোটামুটি 8টা থেকে 10টা থামযুক্ত একটা ছোট্ট ইটের ঘর, যেটার উপরে একটা সামান্য কর্কেটের অ্যাসবেস্টসও নেই, সামান্য কর্কেট দেওয়া রয়েছে। এই রকম পরিবেশে গড়ে উঠেছে এই বুদ্ধিস্ট মনেস্ট্রিটা, কিন্তু চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। পাশে আমরা একটা ছোট ঘরও দেখতে পেলাম, হয়তো বা এখানে কেউ থাকে, যেগুলো কাঠের তৈরি। চারপাশের পরিবেশটা তো সুন্দর বটেই, কারণ আরো 2 পা এগিয়ে গেলে পিছনের দিকে পাহাড়ের শেষ অংশটা এখান থেকে দেখতে পাওয়া যায়। আর পাশেই পাহাড়ি ফুলের গাছ জায়গাটাকে খুব সুন্দর করে তুলেছে। আমরা আর জুতো খুলে ভেতরে প্রবেশ করলাম না, কারণ ভেতরটা এতটাই অন্ধকার ছিল। আমরা যদি যেতামও নিজের চক্ষুতে তো দর্শন ভালো করে করতেই পারতাম না, সব থেকে বড় কথা ক্যামেরাতেও ধরে তুলতে পারতাম না এই জায়গাটাকে।
ভেতরের পরিবেশটা বেশ অন্ধকার হলেও বাইরের পরিবেশটা বেশ সুন্দর। এই ধরনের স্তূপাগুলো বাইরে কিন্তু 4-5টা রয়েছে। স্তূপাগুলোকে দেখে বোঝাই যাচ্ছে বেশ পুরনো এবং অনেক পবিত্র। স্তূপাগুলোর গায়ের যে ইট বেরোনো এবং সাথে শ্যাওলা লাগা, সেটাই তার পরিচয়। এরপর আমরা একটু উপর দিক দিয়ে উঠে এই আই লাভ শিটংটা দেখে নিলাম এবং এখান থেকে ভিউটা উপভোগ করলাম। তারপর চটপট গাড়িতে চেপে পড়লাম, কারণ আরো আলাদা সাইট সিনগুলো তো আমাদেরকে দেখতে হবে, তার জন্যই চেপে বসলাম গাড়িতে। আর চারপাশের সৌন্দর্যটা দেখতে দেখতে উপভোগ করতে করতে এগিয়ে গেলাম পরবর্তী ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে নামথিং পোখরির দিকে। আমরা এসে পৌঁছালাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন নামথিং পোখরি লেক, যেটা শিটং থেকে বেশ খানিকটা দূরত্বে অবস্থিত। এই নামথিং পোখরি লেকের বাইরেই এরকম ছোট্ট মতন 2-3টে দোকান দেখতে পাবে। এরা কিন্তু খুবই কম দামে জিনিসগুলো বিক্রি করে এখানে। আমিও 2-3টে জিনিস নিয়েছি, তার জন্য বলে রাখলাম দাম দরও করতে পারবে তোমরা বেশ ভালো করে এখানে। আর দার্জিলিংয়ের থেকে বেশ সস্তায় কিনতে পাবে এখানে জিনিসগুলো। এই হলো নামথিং পোখরি লেক, যেই লেকের সামনে এইরকম একটা বড় হনুমানজির মূর্তি আছে। হনুমানজির মূর্তিটা পুরো সেম ওই হনুমান টাকের মতন দেখতে। যদিও বা নামথিং পোখরি লেক হলেও যেহেতু গ্রীষ্মকালে এসেছি, তাই লেকটা একদমই শুকনো ছিল। লেকের পাশ দিয়ে হেঁটে যাওয়ার এরকম রাস্তা আছে। বেশ খানিকটা হেঁটে গেলে মানে 5 থেকে 6 মিনিট মতন হাঁটলেই কিন্তু এখানে ওপরে একটা ছোট্ট মতন মন্দির পাবে, যেখানে শিব ঠাকুর, ছোট্ট মতন একটা হনুমান ঠাকুর, এই সব কিছু দেখতে পাবে। আমরা অত দূর আর উঠে যাইনি, বেশ খানিকটা উঠে চারপাশের পরিবেশটা উপভোগ করে একটু রিলস ভিডিও বানিয়ে চলে এসেছিলাম আবার নিচের দিকে। আর এই জায়গাটি কিন্তু রিলস ভিডিও বানানোর জন্য একদম উপযুক্ত জায়গা। ভেটখানি ভেতর দিয়ে এগিয়ে এলেই একটা খুব সুন্দর মতন জায়গা আছে, যেখানে তোমরা নির্দ্বিধায় আর একদম ছিমছাম একাভাবে সম্পূর্ণ ভিডিওগুলো নিজেদের বানিয়ে নিতে পারবে। শুধু ভিডিও বানানোর জন্য নয়, চারপাশের পরিবেশের জন্য হলেও তোমাদেরকে অনুরোধ করব এই জায়গাটা একবার অবশ্যই দেখে যেও গাড়ি থেকে নেমে। এরপর এই জায়গাটা দর্শন করে নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে এগিয়ে প্রবেশ করলাম শিনকোনা গাছের একটা জঙ্গলের মধ্যে। এটা হচ্ছে ফরেস্ট এরিয়া। এখানে কিন্তু ঢোকার সময় 50 টাকা করে গাড়ি পিছু দিতে হয়, এবং জানি না 4 চাকা পিছনে কিন্তু গাড়ি পিছু 50 টাকা দিতে হলো। এবার একটু বড় গাড়ি হলে সেক্ষেত্রে হতে পারে 60-70 টাকা এরকম নেয়, যেহেতু শিনকোনা গাছের বন ফরেস্ট এরিয়া তার জন্য। আর এটা ফরেস্ট এরিয়া মানে শিনকোনা গাছ ঠিক কতটা দামি সেটা আমরা ভালো মতনই জানি, কতটা ঔষধি গুণ আছে, তার জন্য এই জায়গাটাকে একটু নজরদারিতে রাখা হয়, তাই ফরেস্ট এরিয়ার মধ্যে রাখা হয়েছে। দুই ধারে শিনকোনা গাছের বন, আর মাঝখানের এই পাকা ঢালাই রাস্তাটা চলে গেছে একদম অহলধারা ভিউ পয়েন্টের দিকে। অহলধারা ভিউ পয়েন্ট থেকে কিছুটা দূরে মানে কিছুটা আগেই আমাদেরকে গাড়ি নামিয়ে দিল। গাড়ি পার্কিং পার গাড়ি 20 টাকা করে নিল এখানে। আমরা গাড়ি থেকে তখন নেমে পড়লাম এই জায়গাটা করে। ঠিক গাড়ি থেকে নেমে কিন্তু বাঁ হাতে এরকম 2-4টে হাতে গোনা দোকান তোমরা পেয়ে যাবে, যেখানে খাবার দাবার সহ জলের বোতল অন্যান্য কিছু বিক্রি হচ্ছিল। আমরা 2 থেকে 3 মিনিট মতন হেঁটে এগিয়ে গেলাম অহলধারা ভিউ পয়েন্টের ভিউটা উপভোগ করার জন্য। সেই বইয়ের পাতায় পড়া গাছের পাতা এখন আমার হাতে। পাতাগুলো এরকম দেখতে মানে একদম আলাদা রকম লাগছে, কিছুটা চেনে যাচ্ছে, খুব কাছ থেকে দেখতে হবে তবে গিয়ে, নইলে বোঝা যাবে না খুব একটা। আমরা একবার ঘুরে আসি ওখানটা থেকে, ওই দূরটা থেকে। নিচে ধার দিয়ে বয়ে যাওয়া তিস্তা আর পাহাড়ের উপরটায় বয়ে যাওয়া মেঘ, তার মাঝে আছে ওই পাহাড়। এই 3টে জিনিস মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে। এখান থেকে বেশ সুন্দর একটা 360 ভিউ পাওয়া যায়, সাথে কাঞ্চনজঙ্ঘার তো ভিউ পাওয়া যায়। কিন্তু আমাদের লাকটা খারাপ ছিল, তাই একটু ফগ থাকার কারণে বেশ ভালো রকম দেখা না পেলেও বেশ ভালো রকমই মানে মোটামুটি দেখতে পাচ্ছিলাম চারপাশটা। জানি না কতটা ক্যামেরা বন্দি করে দেখাতে পারছি তোমাদের।
অহলধারা ভিউ পয়েন্টের যে একটু আগে জায়গাটা দেখালাম ওইখানটাই কিন্তু লাস্ট পাহাড়, মানে তারপরে কিন্তু একেবারে গভীর খাদ। অহলধারা ভিউ পয়েন্টটা যেহেতু সবচেয়ে উঁচুতে অবস্থিত, তাই এখানে এই যে হোমস্টে, মানে কিছু কিছু হোমস্টে আছে, তার মধ্যে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে যেটা রয়েছে সামনে ওই ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখতে পাচ্ছ, এই হোমস্টেগুলোতে থাকলে তোমরা সকালে সানরাইজের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার একটা খুব সুন্দর ভিউ পাবে। তাই এখানে যারা থাকবো ভাবছো, পরিকল্পনাটা কিন্তু ভুল কিছু না। অহলদারা ভিউ পয়েন্টে যারা যারা আসবে তাদের কিন্তু এখান ছেড়ে যেতে মন হবে না। এত সুন্দর পরিবেশ, সাথে এত সুন্দর ভিউ, নীল তিস্তার জল, সব কিছু দেখে মন একবারে মোহিত হয়ে যাবে। তাও আমাদের আগের মানে পরবর্তী প্ল্যান ছিল দার্জিলিংয়ে যাওয়া, এবং সেখানে 2 দিন থেকে স্টে করে 4-5টা দেখে তারপর বাড়ি ফেরা। যদি সেই ভিডিওগুলো দেখতে চাও, চ্যানেলে আপলোড করে দেওয়াই আছে, তোমরা চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করতে বলবো না, তবে একটা কথাই বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটু হেল্পফুল হয়ে থাকে, একটা লাইক করে দিও। আজকের মতন তাহলে এখানেই আসি, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আর তার সাথে পাশে রেখে গেলাম তোমাদের জন্য ঐতিহাসিক ঘুম রেলওয়ে স্টেশন।